আসসালামু আলাইকুম অ্যাডমিশন শিক্ষার্থীরা। গতকালকে তোমাদের কুয়েট ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে। তোমরা যারা টপ 1000-এ আছো এবং যারা মেরিট লিস্টের শুরুর দিকে আছো, তোমাদের প্রত্যেককেই শুভকামনা। তোমরা এই অ্যাডমিশন জার্নির প্রথম স্টেপে একটা সিট তোমরা দখল করতে পারছো। আর যারা কিনা মেরিট লিস্টের মাঝামাঝি অথবা শেষের দিকে আসো এবং কি যারা চান্স পাও নাই, তারা কেন চান্স পাও নাই, তোমাদের অ্যাকচুয়ালি কোথায় ল্যাকিংস ছিল এবং সামনে যে তোমাদের আরও 3টা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা রয়েছে, সেখানে তোমরা কীভাবে প্রিপারেশন নিলে তোমাদের এই যে কুয়েট ভর্তি পরীক্ষায় যে ভুলগুলো করছো, সেই ভুলগুলো থেকে তোমরা আসলে খুব ভালো কিছু করতে পারবা এক্সামগুলোতে, সেটা নিয়ে আজকে এই ভিডিও। মেনলি তোমরা যারা ডেডিকেটেড ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ এবং ইঞ্জিনিয়ারিং পড়তে চাও, তাদের প্রত্যেককে বলো এই ভিডিওটা তোমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। শুরুতেই যদি বলি যে কুয়েট ভর্তি পরীক্ষা দেওয়ার পরে তোমরা যারা প্রত্যেকে যারা পরীক্ষা দিয়েছো, একটা জিনিস উপলব্ধি করতে পারছো যে অ্যাডমিশন পরীক্ষার কোশ্চেনগুলো অ্যাকচুয়ালি কীরকম হয় এবং অ্যাডমিশনের পরীক্ষার হলে অনেক পারা জিনিস পরীক্ষায় পারা যায় না। হ্যাঁ, এমনকি আমি যদি তোমাকে সহজ কথা বলি, যে সহজ কোশ্চেনগুলো যে কোশ্চেনগুলো তোমরা পারো নাই পরীক্ষা হলে, সেই প্রতিটা কোশ্চেন তোমাকে যদি আমি অন্য যে কোনো জায়গায় দিই করতে, তুমি প্রত্যেকটা কোশ্চেন 100 থেকে 100 বার তুমি সেই কোশ্চেনগুলো পারবা। বিভিন্ন কোচিং সেন্টার বলো, তোমরা যেখানে প্রিপারেশন নিছো, প্রত্যেকটা জায়গায় তোমরা এইসব ম্যাথস, এইসব টাইপের ম্যাথস অথবা এর চেয়ে আরও কঠিন টাইপের ম্যাথসগুলো বেশি বেশি করে আসছো। বাট সমস্যাটা কোথায় হচ্ছে যে ওই এনভায়রনমেন্ট, এক্সামের যে এনভায়রনমেন্ট, সেটা তোমরা কন্ট্রোল করতে পারছো না, সেই নার্ভটা তোমরা ধরে রাখতে পারছো না, এটা তোমার সবচেয়ে বড় প্রবলেম। আর সেকেন্ড যেটা হইতে পারে, তোমরা প্র্যাকটিস করো না খুব ভালোভাবে, বা পড়ার স্ট্র্যাটেজি তোমরা জানোই না, ঠিক আছে, যেটা তোমাদেরকে পরীক্ষাতে আসলে পিছায় পড়ছো আর কি এই জিনিসগুলোর জন্য। তাই সামনে যে তোমাদের এক্সামগুলো আছে, শুরুতে যদি বলি 23 তারিখ তোমাদের বুয়েট প্রিলি পরীক্ষা, 1 ফেব্রুয়ারি তোমাদের চুয়েট ভর্তি পরীক্ষা, এরপর 8 ফেব্রুয়ারি তোমাদের রুয়েটের প্রিলি পরীক্ষা এবং 13 ফেব্রুয়ারি বুয়েটের রিটেন এবং 20 ফেব্রুয়ারি তোমাদের রুয়েটের রিটেন পরীক্ষা। এই প্রত্যেকটা এক্সাম ভালো করার জন্য তোমাদের কিছু জিনিস খুব ভালো করে আয়ত্ত করতে হবে এবং কিছু কথা বলবো এবং যেভাবে বলবো প্রত্যেকটা জিনিস চেষ্টা করবা ঠিক সেভাবেই করার। শুরুতেই বলবো 1 এবং 1 এর অনলি কাজ, কোশ্চেন ব্যাংক যা আছে, যে কোশ্চেন আছে জাস্ট মুখস্থ করে ফেলো, জাস্ট খেয়ে ফেলো, সহজ বাংলা কথায় খেয়ে ফেলো। কুয়েট ভর্তি পরীক্ষা দিছো, ঠিকই বুঝছো, পরীক্ষার প্রত্যেকটা কোশ্চেন ব্যাংক থেকে আসছে, তাহলে কোশ্চেন ব্যাংকের টাইপ ওয়াইজ আসছে, কোনো হাবিজাবি কোনো কোশ্চেন করা নাই, খুব আউট অফ দ্য বক্স কোনো কোশ্চেন করা নাই, সেম কোশ্চেন সেম জিনিস জাস্ট একটু ঘুরে দিছে, আর কিছু না। কোশ্চেন ব্যাংকের বাইরে বা বিকল্প কিছু নাই। তুমি যদি জাস্ট কোশ্চেন ব্যাংকটাই ভালো করে পড়ে যাও, টাইপ অ্যানালিসিস করে যাও, মুখস্থ করে যাও, তুমি 80% অথবা তার থেকেও বেশি প্রশ্ন পরীক্ষা হলে তুমি পাবা, কমন পাবা, একদম হুবহু কমন পাবা, টাইপ কমন পাবা, তাহলে হুবহু কোশ্চেন অ্যান্সার সহ কমন পাবা। কোশ্চেন ব্যাংক একদম ভালো করে আয়ত্ত করা ছাড়া কোনো বিকল্প নাই সামনের এক্সামগুলোর জন্য। এটা শুধুমাত্র যে তোমার ইঞ্জিনিয়ারিং পরীক্ষা তা না, ভার্সিটি এক্সাম যেগুলো সেগুলোর জন্য, ঠিক আছে। সো তোমার কোশ্চেন ব্যাংকটা যতটুকু ভালো করে পারা যায় ঝালাফালা করে ফেলো, খেয়ে ফেলো, পড়ে ফেলো, যা করে ফেলো, জাস্ট কোশ্চেন ব্যাংকটা ভালো করে করো। 2 নাম্বার যেটা বলবো, আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট থিং, ভাই ক্যালকুলেটর ইউজিংয়ে একদম প্রো লেভেলের স্কিল হওয়া লাগবে। যতটুকু পারা যায় শর্টকাটস, চ্যাপ্টার্সের শর্টকাটস এবং ট্রিক্স ক্যালকুলেটর সলভ করার জন্য যা শেখা দরকার এই সময়টার মধ্যে শিখে ফেলো, কারণ তুমি অনেক ভালো ম্যাথ সলভ করতে পারো, বাট ক্যালকুলেটর ভালো চালাইতে পারো না। তোমার ওই যে টাইম কনজিউমিং হবে প্রতিটা কোশ্চেনের জন্য, যেটা তোমার এন্ড অফ দ্য লাস্টে গিয়ে তোমাকে পুরা এন্ড অফ দ্য এক্সামে গিয়ে তোমার একদম সময়টা শেষ করে দিবে, অনেক প্যানিক খেয়ে যাবা, শেষ করতে পারবা না, একদম পরীক্ষাটা ওইখানে ম্যাসাকার হয়ে যাবে। সো আমি কিছু স্পেসিফিক চ্যাপ্টার বলে দিয়েছি, যেগুলো তোমার ক্যালকুলেটর ইউজিংটা খুব ভালো করে শিখতে হবে। যেমন ম্যাথের জন্য যদি বলি, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, ত্রিকোণমিতি ফার্স্ট পেপারের যেটা মাস্ট বি, তোমার এটা ক্যালকুলেটর হ্যাক্স বলো, ট্রিক্স বলো, যা বলো ইউটিউবে পাবা, সেখান থেকে পারো, শিখে ফেলো। ওকে। 2 যদি বলবো, ম্যাথ সেকেন্ড পেপারের জন্য তোমার জটিল সংখ্যা আছে এবং ইনভার্স ত্রিকোণমিতি আছে, এইগুলোও ক্যালকুলেটর দিয়ে যেমনে পারো শিখে ফেলো। ওকে, কারণ কিন্তু ক্যালকুলেটর হ্যাক স্কিল, ঠিক আছে, এগুলোই শিখতে হবে। এগুলো শিখে ফেললে তোমার পরীক্ষার অনেক টাইম তোমার কনজিউম হবে, তোমার কনজিউম হওয়া থেকে তুমি সেভ করতে পারবা, তোমার টাইম সেভ হবে, অনেক টাইম সেভ হবে। সো এটা হলো ইম্পর্টেন্ট জিনিস, ক্যালকুলেটর হ্যাক্স, ঠিক আছে।
3 বলবো কিছু চ্যাপ্টার্স মানে স্পেশাল কিছু জিনিস তোমার পড়ে যেতে হবে পরীক্ষার হলের মধ্যে, সেটা ম্যাথ হোক, ফিজিক্স হোক এবং কেমিস্ট্রি হোক। যে জিনিসগুলা সবচেয়ে বেশি জরুরি এবং পরীক্ষা বারবার আসে এবং একটু কঠিন, তোমরা পরীক্ষার সময় এই জিনিসগুলো স্কিপ করবো, পড়ে যাও না, অথবা পড়লেও খুব ভালো করে পড়ো না। যেটা তোমাকে ওই পরীক্ষার হলে গিয়ে সাইকোলজিক্যালি বলি বা মেন্টাল গেমে বলি অথবা তোমার স্কিলের অভাব বলি, সব কিছু তোমাকে পিছায় নিয়ে আসে একটা টপার থেকে, ঠিক আছে? বাট যে একজন টপ করতেছে সে দেখো ওই জিনিসগুলো খুব ভালো করে শিখতেছে, বাট তুমি সেগুলো শিখতেছো না, বা তুমি জানো বাট খেয়াল করতেছো না বা পড়তেছো না। তোমার ম্যাথ নিয়ে যদি বলি স্পেশাল যে জিনিসগুলো তোমার পড়া উচিত, তোমার শুরুতেই যদি বলি যে তোমার ডিফারেন্সিয়েশনের ম্যাথস আছে, যেমন প্রমাণ টাইপের কিছু ম্যাথ আছে 9.2 এর প্রমাণ টাইপের ম্যাথ, সেই ম্যাথগুলো একটু ভালো করে যাবা, এগুলো রিটার্নে দিয়ে দেয়, ঠিক আছে? মানে বলে যায় যে মূল নিয়মে প্রমাণ করে দেখাও, অন্তরজ করে দেখাও, এটা দিয়ে দেয়। তারপর হচ্ছে ডিফারেন্সিয়েশনেরই তোমার ওই যে 9.9 কিছু ম্যাথ আছে না, যে গুরুমান লঘুমান, ওই ম্যাথসগুলা যে স্পেসিফিক দেখবা যে 3টা থেকে 4টা ম্যাথ আছে, দেখবা যে একটা অ্যান্সার আসে হচ্ছে 12, একটা আনসার ধরো 1/x আসে, এরকম যে স্পেসিফিক ম্যাথস গুরুমান লঘুমান বের করা ম্যাথস, এগুলা একদম পরীক্ষায় তুমি পাবাই। দরকার হলে এমসিকিউ যেসব এক্সাম হবে সেগুলোর জন্য অ্যান্সার কোশ্চেন সহ অ্যান্সার মুখস্থ করবা, রিটেন যেগুলো হবে প্রসেস তোমার তো মাথায় থাকবেই যে তুমি কোন প্রসেসে করতেছো। এতদিন ধরে যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ, এইটুকু আমি তোমার কাছে এক্সপেক্ট করতেই পারি তুমি প্রত্যেকটা কোশ্চেনের প্রসেস তুমি অ্যাটলিস্ট জানো যে আসলে কীভাবে তোমার স্টার্ট করতে হয়, কীভাবে গিয়ে শেষ করতে হয়। তো ওইগুলো ভালো করে পড়বা, ডিফারেন্সিয়েশনের বললাম। আবার ইন্টিগ্রেশনের পার্ট যদি আসি, ইন্টিগ্রেশনের যে লাস্ট যে চ্যাপ্টার ক্ষেত্রফল নির্ণয়ের যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারটা প্রচন্ড লেভেলে গুরুত্বপূর্ণ। প্রতিটা ম্যাথস করে যাবা ওই ক্ষেত্রফল থেকে, এটা তোমার এক্সামে আসবেই এবং আসবেই, ঠিক আছে? যাই থাকুক আসবেই, ক্ষেত্রফল ম্যাথগুলো কোনোভাবে মিস করা যাবে না, একটা ম্যাথও না। ইজি হোক তাও দেখে যাবা, কঠিনগুলো তো অবশ্যই দেখে যাবা। এছাড়া তোমার ধরো যে ইন্টিগ্রেশনের কিছু লিমিটসে ম্যাথ আছে না, লিমিটের, যেমন ধরো 0 থেকে π/2 অথবা 0 থেকে পাই, তোমার ওই যে আপার লিমিট লোয়ার লিমিটের মধ্যে কিছু ম্যাথ থাকে, যে এগুলো একটু করতে পারো, যে এগুলো করে দেখো। এগুলো ক্যালকুলেশন হ্যাক্স তো শিখবাই, রিটেনের জন্য যতটুকু পারা যায় এগুলো শেখার চেষ্টা করবা, ওকে? সো এই জিনিসগুলো হচ্ছে। তারপর আবার ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি কীভাবে বলবো? ত্রিকোণমিতি আমি বলবো কেতাবুদ্দিনের তোমার যে স্পেসিফিক বোর্ডে আসা ম্যাথগুলো, বোর্ডে আসছে এবং এক্সাম্পলে আসা ম্যাথগুলো, সে ইনভার্স ত্রিকোণমিতি হোক কিংবা নর্মাল ফার্স্ট পেপার ত্রিকোণমিতি হোক, দুইটার জন্যই আমি বলবো কেতাবুদ্দিনের এক্সাম্পলের ম্যাথ এবং বোর্ডে আসা যে ম্যাথসগুলো আসছে সেগুলো একটু ভালো করে দেখে যাবা, পড়বা, যা করো করবো, এবং কোশ্চেন ব্যাংক ধরে করবা, যাচ্ছে কোশ্চেন ব্যাংকে এই টাইপের ম্যাথগুলো বেশি আসছে, এইগুলো বেশি করবো, এটা হচ্ছে কাজ হবে। তারপর যদি বলি তোমার হচ্ছে হলো যে সেকেন্ড পেপারের দিকে যাই, সরলরেখা আমি বৃত্ত নিয়ে কিছু বই নেই বলতেছি না, কারণ এগুলো কম বেশি তোমার সবাই পারো মোটামুটি, এটা নিয়ে আসলে বলার কিছু নেই। তারপর হচ্ছে ধরো যে সেকেন্ড পেপারে জটিল কমপ্লেক্স নাম্বার নিয়েও বলা কিছু নেই, এগুলো আসলে কম বেশি সবাই করছো। কনিক্সের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা বের করাটা খুব ভালো করে, মানে প্রত্যেকটার উপবৃত্ত, পরাবৃত্ত এবং হচ্ছে অধিবৃত্তর উৎকেন্দ্রিকতা কিভাবে বের করে, প্লাস হচ্ছে এগুলো ইকুয়েশনসগুলো কিভাবে বের করে, ইকুয়েশনস পরীক্ষা দিয়ে দেয় যে এই কিছু ইনফরমেশন দিয়ে বলে যে উপবৃত্তের ইকুয়েশনটা বের করে দেখাও অথবা অধিবৃত্তের ইকুয়েশনটা বের করে দেখাও, এইগুলো ভালো করে একটু শিখতে হবে, ঠিক আছে? এছাড়া সবচেয়ে বেশি প্যারাকো ম্যাথের যে দুটা চ্যাপ্টার নিয়ে, একটা হচ্ছে ধরো স্থিতিবিদ্যা, একটা সমতুল্য বস্তুকণার যে গতি, এই দুটা চ্যাপ্টার নিয়ে। স্থিতিবিদ্যা গতিবিদ্যার মধ্যে সবাই প্যারা খাইছে, যারা টপ করে তারাও প্যারা খায়। এই দুটো চ্যাপ্টারের মেইন কাজ হবে যেসব কোশ্চেন্সগুলো বেশিবার করে বোর্ডে আসছে এবং যেসব কোশ্চেনগুলো বেশিবার করে অ্যাডমিশনে আসছে সেগুলোতে ফোকাস করুন। দরকার নেই এক্সট্রিম কিছু পড়ে মাথায় জাস্ট প্রেশার নেওয়া, এত পড়াশোনার মধ্যে এইগুলা আরও কঠিন জিনিস, প্রেশার নেওয়া লাভ নেই। জাস্ট তোমার বোর্ডে বেশি আসছে এবং যেগুলো প্রুফ করতে পারছে, এই কোয়েশনটা প্রুফ করে যে এই কোয়েশন থেকে এটা হচ্ছে, প্রুফ করে দেখাও, এইগুলা যেগুলো এবং বোর্ডে বেশিবার আসছে এবং অ্যাডমিশনে আসছে, এই কোশ্চেনগুলো জাস্ট রিপিট করো, আর কিছু না। আর যে চ্যাপ্টার 9 বললাম সেটার যে সবগুলা সূত্রগুলো মাথায় রাখার চেষ্টা করো, যে কিভাবে এই সূত্র দিয়ে এই ম্যাথ সলভ করে, কিভাবে করে মাথায় রাখো, এবং হচ্ছে অবশ্যই বোর্ডে এবং হচ্ছে অ্যাডমিশনে আসছে এই কোশ্চেনগুলো জাস্ট দেখো, আর কিছু লাগবে না। এই হলো ম্যাথের ব্যাপারটা গেল। এবার আসো ফিজিক্সের ক্ষেত্রে। ভাই ফিজিক্সের সহজ কথা যদি বলি, আমির হোসেন বই আছে তোমার কাছে, আমির হোসেনের ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে উদাহরণের প্রতিটা ম্যাথ এবং চ্যাপ্টার শেষ হওয়ার পর যে লাস্টের দিকে যে ম্যাথসগুলো থাকে, অনুশীলনী কিছু ম্যাথস থাকে, ধরো অ্যাডমিশনে ম্যাথসও থাকে, অনুশীলনী কিছু ম্যাথস থাকে, ওই ম্যাথ সব তো দেখানোর সময় নেই,
বাট প্রত্যেকটা ম্যাথ করার সময় নেই, দেখবা, দেখে টাইপসগুলো বুঝবা যে কীভাবে হচ্ছে। যদি না পারো দেন এটার গাণিতিক সমাধান বই আছে, ওইটা থেকে দেখো, দেখে জাস্ট শেষ করো। মেইন কথা হচ্ছে ম্যাথ অ্যাডমিশনের একটা কোশ্চেনও বইয়ের বাইরে দিবে না, তোমার কোশ্চেন প্রিভিয়াস এর কোশ্চেনের বাইরে দিবে না, ঠিক আছে? রুয়েট, চুয়েট, বুয়েট যেখানেই বলো সেম জিনিস আসবে। একটা দুটা হয়তো যদি বাইরে থেকে দিয়েও সেটা হচ্ছে তোমার টাইম কনজিউম করার জন্য দেয়, তোমাকে সময় নষ্ট করায়। তুমি অ্যাডমিশন জাস্ট এটা না যে তোমাকে সব কিছু দিবে তুমি যে পারার জন্য, কিছু দিবে তোমাকে আটকানোর জন্য, তোমাকে তোমার নার্ভটা চেক করবে। মেইন কথা তোমার নার্ভটা চেক করা। সো কি বললাম, ফিজিক্সের ক্ষেত্রে জাস্ট ভাই কোশ্চেন ব্যাংকটা জাস্ট ফিজিক্সের খেয়ে ফেলো, যা আছে প্রত্যেকটা ম্যাথস এবং হচ্ছে বইয়ের উদাহরণ এবং হচ্ছে লাস্টে যে ম্যাথসগুলো আছে আমির হোসেন বইয়ের, এগুলা করো। ফিজিক্সে তুমি ইনশাল্লাহ প্রত্যেকটা কোশ্চেন তুমি সলভ করে আসতে পারো, যে অ্যাডমিশনের প্রত্যেকটা কোশ্চেন, ইচ অ্যান্ড এভরি কোশ্চেন। এবার আসো কেমিস্ট্রিতে। ভাই কেমিস্ট্রির জন্য কি পড়তে পারি? কেমিস্ট্রির সবচেয়ে যে প্যারা খাও কিসে বলতো? অর্গানিক কেমিস্ট্রিতে। আর অর্গানিক কেমিস্ট্রি কি টাইপ থেকে কোশ্চেনগুলো আসে? অ্যালডিহাইড কিটোন, গ্রিগনার বিকারক, সমানুতা, নামকরণ থেকে একটা সিঙ্গেল হয়তো ছোটখাটো নামকরণ আসতে পারে। তারপর ধরো যে কেনিজারও বিক্রিয়া আছে, উইলিয়ামসন বিক্রিয়া যেটা আছে, তারপর ধরো যে রোজেনম্যান বিকারকের ব্যবহারটা, এই যে স্পেসিফিক জিনিসগুলো বললাম, ফেনল থেকে যে কতগুলো রিয়াকশনস করে ফেনল মানে কনভার্ট করা যায়, বেনজিনে কতগুলো রিয়াকশনস একসাথে কনভার্ট করা যায়, এই রিয়াকশনসগুলা আর যে বললাম বাকিগুলা, এইগুলা জিনিস পড়লেই আসলে অর্গানিক কভার হয়ে যায়। আসলে এর বেশি পড়া লাগে না, যে অ্যালকিন হুবু সব কিছু পড়তেছো, এত কিছু লাগবে না। অ্যালকিনের সম্পৃক্ত অসম্পৃক্ত পরীক্ষা পড়লেই হয়, SN1 SN2 রিয়াকশনগুলো পড়তে হয়, পার্থক্যগুলো পড়লেই হয়, E1 E2 পার্থক্যগুলো পড়লেই হয়, রিয়াকশনসটা কি পড়তে হয়, এনাফ। একটু পড়লেই অর্গানিক সব পড়া লাগছে রিডিং দিয়ে আমার। জাস্ট এগুলো জিনিসগুলো ভালো করে পড়ো, ঠিক আছে? ফার্স্ট এর কথা যদি বলি, তোমার দ্রাব্যতা ম্যাথ তো আসবে। কেপিকেসি যে 5টা ইকুয়েশন আছে, মানে 5টা রিয়াকশন আছে, 5টা রিয়াকশন থেকে কেপিকেসি আসে একদম হুবহু, এর বাইরে কোনো কিছু আসে না। এই বাইরে এর ভিতরে ম্যাথগুলো আছে, সেইগুলোই কোশ্চেন ব্যাংক থেকে সলভ করো, তাই না? দেখবে যে তুমি এগুলাই পরীক্ষা আসতেছে, এগুলাই বেশি বেশি চর্চা করো, কিংবা ভালো করতে পারতেছো। তারপর ধরো যে তোমার ফার্স্ট পেপারে যে কর্মমুখী রসায়নে যে শেষে দেখবা যে ভিনেগারে কিছু রিয়াকশন আছে, ভিনেগার প্রস্তুতির রিয়াকশন 3টা না 4টা রিয়াকশন আছে, 4টা রিয়াকশন তুমি ভালো করে ঠোস্ত করে ফেলো, পরে লিখে ফেলো, শেষ করে ফেলো, ঠিক আছে? এই জিনিসগুলো মাথায় থাকতে হবে। এই হলো তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। ইংলিশের কথা যদি বলি, ইংলিশ পড়ার সময় তো আসলে এখন আর খুব একটা হাতে নাই, তবে হ্যাঁ যতটুকু পারো একটু বেসিক যদি মনে হয় দরকার, তাহলে একটু রুলস একদিন সময় নিয়ে, একদিন একটু বা হাফ দিন একটু প্রতিদিন হয়তো 1 ঘন্টা একটা সময় রাখতে পারো ইংলিশের জন্য। জাস্ট তোমার ধরো যে কিছু গ্রামার্সগুলো দেখলা, রাইট ফ্রম ভার্বস দেখলা, ট্রান্সলেশন, ট্রান্সফরমেশন, এই জিনিসগুলো একটু দেখলা, যাতে করে তুমি ইংলিশ নিয়ে কিছু মানে অ্যাটলিস্ট তোমার যাতে প্রিপারেশনটা বেশি নড়বড়ে না হয় ইংলিশের জন্য, কারণ ইংলিশেও কিছু মার্ক আছে। সো এইগুলো একটু পারতে হবে, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? এই গেল তোমার হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং ইংলিশের প্রিপারেশন, মানে স্পেশাল প্রিপারেশন, নট লাইক যে সব প্রিপারেশন তুমি নিচ্ছই, জাস্ট এই জিনিসগুলো একটু বেশি করে দেখে যাবা, ওকে? এছাড়া আর যদি বলি, আরেকটা জিনিস তোমাদের মাথায় থাকে, মানে মাথায় আসে, ভাইয়া যে ব্ল্যাঙ্ক কোশ্চেনের ব্যাপারটা কি আসলে? যে ব্ল্যাঙ্ক কোশ্চেন তো প্রতি বছর আমি দেখতেছি আমরা, কুয়েটে এবার আসলো অনেকগুলো ব্ল্যাঙ্ক কোশ্চেন, সামনে তো চুয়েট আছে, রুয়েট আছে, বুয়েট একটা ব্ল্যাঙ্ক কোশ্চেন থাকে না, রুয়েট চুয়েট দুইটাতেই থাকে। সো ব্ল্যাঙ্ক কোশ্চেন ভাই থাকবেই, ঠিক আছে? ব্ল্যাঙ্ক কোশ্চেন রাখাই হয় তোমার টাইমটা যে নষ্ট করতে পারে। ভাই তুমি একটা কোশ্চেন অ্যান্সার তুমি সলভ করতেছো, সহজ কথা বুঝো, তুমি সেটা একবার সলভ করে পাও নাই, সেটা নিয়ে তোমার সেকেন্ড টাইম কেন ট্রাই করতে হবে সেটা আমাকে বলো। যেখানে তোমার প্রত্যেকটা কোশ্চেনের জন্য সময় থেকে 3 থেকে 3 মিনিট, এবং হয়তো যেটা তোমার হচ্ছে কুয়েটে ছিল 4 মিনিট করেছিল। সো তোমার যেখানে টাইমই এত কম, তুমি কেমনে ভাই পারো যে আবার করে তুমি ওই ম্যাথসটা সলভ করার জন্য? ভাই তুমি তো এখানেই চান্স মানে পিছায় পড়লা আসলে, যে একটা ম্যাথ একবার মিলে তুমি আবার ট্রাই করছো সেটা মিলানোর জন্য, তাই না? অবশ্যই তুমি তো প্রসেস ঠিক ওয়েতেই করছো ইনিশিয়ালি, এখন তুমি আরেকবার করা মানে কি আবার সেই টাইমটা লাগা, আবার তখন মিললো, ধরো কোনোভাবে কোশ্চেন অ্যান্সারটাই নাই, তাহলে কি বলছো? তুমি 2বার করার পর, 2বার 3বার করার পরে তোমার অ্যান্সার নাই, তুমি দাগাইতে পারছো না, তোমার অ্যাটলিস্ট মিনিমাম 10 মিনিট শেষ, 9 থেকে 10 মিনিট শেষ, এবং তুমি এরপর প্যানিক খাওয়া শুরু করো, কারণ তুমি অলরেডি 2টা থেকে আড়াইটা কোশ্চেনের টাইম কনজিউম করে ফেলছো, বাট তুমি একটা দাঁড়িয়ে পারো। এই জিনিসগুলো হয়, এই জিনিসগুলো হওয়ার জন্যই ব্ল্যাঙ্ক কোশ্চেন 4টা থেকে 5টা 6টা দিয়ে রাখে, যাতে করে স্টুডেন্টরা এই কোশ্চেনটা ট্রাই করবে, দেখা মনে হবে খুব ইজি কোশ্চেন, ট্রাই করি, পারবো তো অবশ্যই, পরে পারে না, অ্যান্সার মিলে না, বসে থাকে, প্যানিক খেয়ে যায়, ব্রেন লক হয়ে যায়, শেষ। এটা করা যাবে না। একটা কোশ্চেন পারো নাই একবার, অ্যান্সার আসে নাই, গো ফর নেক্সট কোশ্চেন, পারো নাই, পরেরটাও পারো নাই, গো ফর নেক্সট কোশ্চেন। ভাই তুমি যত তাড়াতাড়ি সলভ করে আসবা,
তুমি দেখবা যে তুমি আবার এই ম্যাথসগুলো ধরার সময় পাইতেছো, প্রত্যেকটা কোশ্চেন তুমি ধরা অ্যাটলিস্ট আবার 1 থেকে 1.5 মিনিট সময় দিয়ে পাবা। তখন তোমার তো অলরেডি রাফ করা ছিল বা তুমি জানো প্রসেসটা কি, আবার তুমি একটা চেক দিতে পারবা। সিম্পল না? এভাবে ম্যাথগুলো সলভ করতে হয়। ব্ল্যাঙ্ক কোশ্চেনে ব্ল্যাঙ্ক অ্যান্সারের ব্যাপারটা যদি বলি, এটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি কর্তৃপক্ষের উপরে। কেউই বলতে পারে না যে আসলে স্যাররা বা যারা কোশ্চেন করে তারা অ্যাকচুয়ালি কীভাবে জিনিসগুলো সেট করে। এমন হইতে পারে ব্ল্যাঙ্ক কোশ্চেন তুমি জাস্ট ব্ল্যাঙ্ক রাখার জন্য রেখে দেয়, ওইটাতে যারা ব্ল্যাঙ্ক রাখে তারা নাম্বার পায়। আবার এমন হতে পারে যে ওএমআর মেশিন দিয়ে যেহেতু চেক করে যে ব্ল্যাঙ্কে 4টা অপশন হিসেবে রাখতে পারে, 4টা অপশনই ওপেন রাখছে, যে কোনো একটা দাগাইলে ব্ল্যাঙ্ক কোশ্চেন সে অ্যান্সার কারেক্ট হবে। সো ওইটাও হইতে পারে। এখন দুই রকমই হইতে পারে, বাট এটা আসলে তোমার কখনো মেইন এক্সাম ডিসাইড করে না, তোমার চান্স পাওয়ার ডিসাইড করে কোনগুলো জানো, যে প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে এবং যে 80% কোশ্চেন তোমার একদম হুবহু পারা জিনিস থেকে আসছে, তুমি পড়ছো পারবা, সেগুলো ঠিকভাবে দাগানোর উপর তোমার চান্স ডিসাইড করে। ঠিক আছে? যারা কিনা বলে ভাইয়া ব্ল্যাঙ্ক অ্যান্সারে আমার নাম্বার আসে নাই বা ব্ল্যাঙ্কে নেগেটিভ কাটবে কিনা, ভাই এইগুলো আসলে ভেবে লাভ নাই। তুমি যেগুলো অ্যান্সার দেওয়া আছে সর্বোচ্চ 5টা কোশ্চেন ব্ল্যাঙ্ক হইতে পারে, 4টা কোশ্চেন ব্ল্যাঙ্ক হইতে পারে, 6টা কোশ্চেন ব্ল্যাঙ্ক হইতে পারে, বাকি যে 50টা বা 60টা কোশ্চেন যেগুলো ছিল সেগুলো কি ব্ল্যাঙ্ক হবে না? সেগুলো প্রত্যেকটা অ্যান্সার আছে, সেইগুলো তুমি ভালো করে দাগানোর চেষ্টা করো, দেখবে যে ঠিকই তুমি তোমার চান্সটা তুমি ইনশিওর করে আসতে পারছো এক্সাম হল থেকে। সো আরেকটা জিনিস হচ্ছে, নার্ভাস হওয়া যাবে না পরীক্ষা হলে, কোনোভাবেই না। একটা পরীক্ষা অলরেডি দিয়েছো, তোমরা ওই যে পরীক্ষা হলের ওই নার্ভাসটা তোমার কন্ট্রোল করতে পারো না, যে নার্ভটা কন্ট্রোল করা, যে আচ্ছা এই কোশ্চেন্স এমন হয়েছে, স্ট্যান্ডার্ড হয়েছে যে তোমরা পরীক্ষা হলে বাইরে তুমি আবার যখন পরীক্ষা নেই, তুমি সেই প্রত্যেকটা এমসিকিউ খুব ভালোভাবে সলভ করতে পারবা, যেটা কিনা এক্সাম হলে পাও না। মেইন রিজন একটাই, তুমি নার্ভ কন্ট্রোল করতে পারি। 2, তোমার প্র্যাকটিসও অভাব ছিল। 3, তুমি জানতেই না, তোমার ওই ধারণাই ছিল যে কোশ্চেন ব্যাংক থেকে কোশ্চেন আসতে পারে, অথবা মেইন তুমি ভালো করে পড়ে। যারা পড়ছে তারা ঠিকই ভালো করছে এই পরীক্ষার মধ্যে, এবং তারা সামনে পরীক্ষার জন্য আরো বেশি করে হার্ডওয়ার্ক করছে। তো তোমার কি হবে ভাই, তুমি যতটুকু পারো সবটুকু দিয়ে কোশ্চেন ব্যাংকটা খুব ভালো করে পড়ো, ক্যালকুলেটরের স্কিলটা অর্জন করো, যত ফাস্ট ক্যালকুলেশন করা যায়, মানে তাহলে দেখবে যে অ্যাটলিস্ট তোমার মেইন পরীক্ষা তোমার সময় নষ্ট হচ্ছে না। তোমার মেইন প্রত্যেকটা অঙ্কে যদি তুমি 20 সেকেন্ড করো ক্যালকুলেটর স্কিলের মাধ্যমে সেভ করতে পারো, 50টা কোশ্চেনে বুঝতে পারছো কতটা সেকেন্ড, তুমি কতটা মিনিট তুমি সেভ করতে পারবা, হিউজ সময়। এইটাই আসলে একটা ভালো স্টুডেন্ট, একটা চান্স পাওয়া স্টুডেন্ট এবং চান্স না পাওয়া স্টুডেন্টের মধ্যে একটা বড় রকমের ডিফারেন্স তৈরি করে দেয়। ঠিক আছে? সো এটাই বলি তোমাদেরকে, হতাশ হওয়ার কিছু নাই, জীবনে কিছু শেষ হয়ে যায় নাই, স্টিল হাতে যে সময়টুকু আছে নিজের বেস্টটুকু দাও, ইনশাল্লাহ তোমরা খুব ভালো করতে পারবা। এবং যারা কিনা আজকে মুদ্রা এপিটে আসো, তারা নিজের পরিশ্রমের মাধ্যমে মুদ্রা এপিটটাও দেখতে পারো আল্লাহর রহমতে। সো এই দুয়াই করতেছি, খুব ভালো করে পড়াশোনা করো।